একটি অন্ধকার রাত, একটি পার্টি, একটি মেয়ের চিৎকার আর একজন নির্দোষ মানুষের জীবন যে শুধুই সাহায্য করতে গিয়েছিল, কিন্তু ফাঁসিয়ে দেয়া হলো তাকে এক ভয়ঙ্কর অপরাধে। ক্ষমতার খেলায়, রাজনীতির ছায়ায় সত্যকে চাপা দিতে কতদূর যাওয়া যায়? এই গল্পে আছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর এক অবিশ্বাস্য মুক্তির লড়াই। কে মিথ্যে বলছে, কে লুকিয়ে রাখছে সত্য, আর কতদূর যাবে তারা সত্য চাপা দিতে? প্রতিটি মুহূর্তে উত্তেজনা, প্রতিটি টুইস্টে শক, আর শেষে এক চরম শকিং সত্য যা আপনাকে নাড়িয়ে দেবে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরু হয় একটি মেয়েকে দেখানোর মাধ্যমে, যেখানে কিছু ছেলে মেয়েটিকে জোরপূর্বক যৌন নিপীড়ন করছে। মেয়েটি নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে সেই পরিস্থিতি থেকে বের হতে পারে না। এর পরের দৃশ্যে আমরা পুলিশ স্টেশনে 4 ছেলেকে দেখি, যাদের পুলিশ অফিসার খুব নির্মমভাবে মারধর করছে, কারণ এই 4 ছেলের ওপর মেয়েটির সাথে খারাপ আচরণ করার অভিযোগ রয়েছে। 4 জন ছেলেকে লাঠি দিয়ে এত মার দেয়া হয় যে তাদের সারা শরীরে লাঠির দাগ পড়ে যায়। তারা প্রচন্ড ব্যথায় কষ্ট পায়, এমনকি তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে এই মারধরের পর তাদের পানি পান করার সময়ও দেয়া হয় না। পরের দিন এই খবরটি নিউজ চ্যানেলে প্রচার করা হয়। আমরা দেখি যে নিউজে বলা হচ্ছে গত রাতে একটি 16 বছর বয়সী মেয়ের সাথে খারাপ আচরণ করা হয়েছে এবং 4 ছেলেকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে। যদিও যে পুলিশ অফিসাররা ছেলেদের আটক করেছে তাদের ধারণা এই ছেলেরাই এই কাজ করেছে এবং তারা শীঘ্রই তাদের অপরাধ স্বীকার করে নেবে। এই ঘটনার উপর হোম মিনিস্টারও তার মতামত দিয়েছেন এবং বলেছেন যে শীঘ্রই এই মামলার নিষ্পত্তি করা হবে, সত্য সবার সামনে চলে আসবে। তিনি এও বলেন যে এতে মেয়েটিরও কিছুটা ভুল আছে, কারণ সে ছোট পোশাক পরে রাতে একা ঘুরছিল। এরপর গল্পের পরের দিন চলে যায়, যেখানে আমরা শিবা নামে একটি ছেলেকে দেখি। শিবার 3 বন্ধুকেও দেখা যায়। সবাই একসাথে ল কলেজে পড়ে এবং আজ তাদের কলেজের শেষ দিন, তাই সন্ধ্যায় তারা সবাই পার্টি করার প্ল্যান করে। যে ক্লাসে তারা পড়ে সেই ক্লাসেই হোম মিনিস্টারের মেয়েও পড়ে, যার নাম নিধি। নিধি তাদের ভালো বন্ধু, তাই সন্ধ্যার পার্টিতে নিধিও আসে। পার্টিতে সবাই কিছুটা অ্যালকোহল পান করে। এরপর তারা পার্টিতে ড্যান্স করে এবং এনজয় করে। এই সময় নিধিও তাদের সাথে থাকে, কিন্তু কোনো কারণে শিবা এই পার্টিতে আসে না। বেশ কিছুক্ষণ পার্টি করার পর নিধি এবং তার বন্ধুরা পার্টি থেকে বের হয়ে আবারও ড্রিঙ্ক করে। এরপর তাদের এতটাই নেশা হয়ে যায় যে তারা হুঁশ হারিয়ে ফেলে। এর পরের দৃশ্যে আমরা দেখি যে নিধিকে রেপ করা হয়েছে। নিধির অবস্থা খুবই খারাপ এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর পুলিশ অফিসাররা এসে নিধির দিকে তাকিয়ে বুঝতে পারে যে এই কাজ একজন নয়, বরং কয়েকজন ছেলে মিলে করেছে। এই খবর হোম মিনিস্টার রাঘবের কাছে পৌঁছে যায় যে তার মেয়েকে রেপ করা হয়েছে। রাঘব দ্রুত হাসপাতালে পৌঁছে যায়। অন্যদিকে আমরা পূজা নামে একজন ক্রাইম জার্নালিস্টকে দেখি, যে এই ঘটনা সম্পর্কে জানতে পারে। পূজা কিছুক্ষণের মধ্যে হাসপাতালের বাইরে এসে রেকর্ডিং শুরু করে এবং এই কেস সম্পর্কে রিপোর্টিং করতে থাকে। এই খবর বের হওয়ার সাথে সাথে হাসপাতালের বাইরে রিপোর্টারদের লাইন লাগে। পুলিশ অফিসাররা রিপোর্টারদের বলে, দেখো, আমরা সেই ছেলেকে ধরেছি যে এই খারাপ কাজ করেছে। কিন্তু রিপোর্টাররা জবাবে বলে, আমরা শুনেছি যে মেয়েটির সাথে কয়েকজন মিলে এই কাজ করেছে, তাহলে আপনারা শুধু একজনকেই কেন ধরেছেন? পুলিশ অফিসাররা বলে, আমরা এখন শুধু একজনকেই ধরতে পেরেছি এবং তার মাধ্যমেই আমরা বাকিদের কাছে পৌঁছাবো। গল্প এগোলে আমরা জানতে পারি পুলিশ যাকে ধরেছে সে আর কেউ নয়, সে হলো শিবা। পুলিশ শিবাকে জিজ্ঞাসা করে সে এমন কাজ কেন করলো। শিবার কোনো উত্তর নেই। এটা দেখে অফিসাররা রাগে ফেটে পড়ে এবং তাকে সেখানেই মারতে শুরু করে। অনেক মার খাওয়ার পরেও যখন শিবা মুখ খোলে না, তখন তার কাপড় খুলে তাকে আবারও মারধর করা হয়। এত কিছুর পরেও শিবা কিছুই বলে না। অন্যদিকে শিবার মা যখন জানতে পারে যে তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, তখন তিনি খুব দুঃখিত হন। তিনি রাগান্বিত হন যে তার ছেলে এমন একটি কাজ করেছে, কিন্তু তার বিশ্বাস যে তার ছেলে এমন করতেই পারে না। যখন তিনি পুলিশ স্টেশনে তার ছেলের সাথে দেখা করতে যান, তাকে তার ছেলের সাথে দেখা করতে দেয়া হয় না। এরপর অফিসাররা শিবাকে আরো মারতে থাকে, কিন্তু শিবা এই অপরাধ স্বীকার করে না। তখন এই কথা হোম মিনিস্টারকে জানানো হয়। হোম মিনিস্টার শিবাকে আরো নির্মমভাবে মারার নির্দেশ দেয়, যাতে সে তার অপরাধ স্বীকার করে নেয়। এরপর তারা পুরো রাত ধরে শিবাকে উল্টো করে নির্মমভাবে মারতে থাকে। এরপর আমরা আবার পূজাকে দেখি। সেই সাংবাদিক যে আগের রাতেই এই কেসটি কভার করছিল, সে ভাবে শিবা কি আসলেই নির্দোষ নাকি দোষী। তখন পূজার গৃহ পরিচালিকা, যে শিবার পরিবারকে চেনে, বলে যে শিবার বাবাকেও কেউ মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়েছিল, যার কারণে পরে তিনি লজ্জায় আত্মহত্যা করেছিলেন। তাই শিবার মা চেয়েছিলেন যে শিবা আইনজীবী হোক,
যাতে তাদের পরিবারের সাথে আর কখনো এমন কিছু না হয়। কিন্তু এখন দেখো, সেই শিবাই নিজে একটি কেসে জড়িয়ে পড়েছে। গৃহপরিচালিকা আরও বলে, আমি জানি সে কিছু ভুল করেনি, তার উপর মিথ্যে অভিযোগ দেয়া হয়েছে। এটা শুনে পূজা ভাবতে শুরু করে যে তাকে এই কেস সম্পর্কে আবার খতিয়ে দেখতে হবে। তাই সে আবার শিবার মায়ের সাথে দেখা করতে যায়। শিবার মা এই কথা বিশ্বাস করতে পারছে না যে তার ছেলে এমন কিছু করেছে। পূজা শিবার মায়ের শিবার সাথে দেখা করার জন্য লিগ্যাল পেপার তৈরি করে, কিন্তু যখন তারা সেই পেপার নিয়ে পুলিশ স্টেশনে যায় তখন তাদের আটকানো হয় এবং শিবার সাথে দেখা করতে দেয়া হয় না। পুলিশ অফিসারদের এই আচরণ দেখে পূজার সন্দেহ হয়, অফিসাররা কেন এমন আচরণ করছে যখন এখন পর্যন্ত কোনো প্রমাণ হয়নি যে শিবাই এই অপরাধ করেছে। পরের দিন শিবাকে কোর্টে আনা হয়। হোম মিনিস্টারের পক্ষে একজন বিখ্যাত ক্রিমিনাল লয়ার এই কেসটি হ্যান্ডেল করে। অন্যদিকে শিবার পক্ষ থেকে কোনো লয়ার এই কেসটি হ্যান্ডেল করতে এগিয়ে আসে না, এমনকি সরকারি লয়াররাও এই কেসটি নিতে রাজি হন না। এর একমাত্র কারণ, হোম মিনিস্টার সবাইকে হুমকি দিয়ে বলেছেন যে কেউ যেন সেই ছেলের পক্ষে কেস না লড়ে। এই কারণে কোনো লয়ার এগিয়ে আসে না। তবে আইনে একটি নিয়ম আছে, ভিকটিম নিজেই তার কেস লড়তে পারে। এই ভিত্তিতে শিবাকে তার কেস লড়ার সুযোগ দেয়া হয় এবং প্রসিডিং শুরু হয়। প্রথমে ক্রিমিনাল লয়ার বলে যে রাতে নিধির সাথে খারাপ ঘটনাটি ঘটে সেই রাতে অফিসাররা যখন ঘটনাস্থলে পৌঁছায় সেখানে তারা দেখে যে নিধির অবস্থা খুবই খারাপ। তার জামা কাপড় নোংরা এবং ছেঁড়া, আর শিবা নদীর পাশে কাপড় ছাড়া অবস্থায় ছিল। এর থেকে স্পষ্ট বোঝা যায় শিবাই নিধির সাথে খারাপ কাজ করেছে। শিবা আগে থেকে এই পরিকল্পনা করেছিল, আর এই কারণেই সে পার্টিতে আসেনি। কারণ পার্টিতে তার সব বন্ধু থাকার কারণে সে নিধির সাথে এমন কিছুই করতে পারত না। কিন্তু কিছুক্ষণ পর সে হঠাৎ পার্টির জায়গায় আসে এবং নিধিকে একা দেখে তার সাথে খারাপ কাজ করে। তাই আসামির কঠিনতম শাস্তি দাবি করছি। এই জবাবে শিবা বলে, দেখুন, আপনি যে সেকশনগুলির কথা বলছেন তাতে স্পষ্টভাবে এটাও উল্লেখ করা হয়েছে যে যতক্ষণ ভিকটিম জীবিত আছে ততক্ষণ এই সেকশনগুলো প্রয়োগ করা যাবে না। আর আপনি যা বলছেন তা শুধুই আপনার অনুমান। আমি কি সত্যিই সেখানে কোনো খারাপ উদ্দেশ্যে গিয়েছিলাম? যদি হ্যাঁ হয় তাহলে এর কি প্রমাণ আছে আপনার কাছে? বন্ধুরা, এই কথা শুনে লয়ার চুপ হয়ে যায়, কারণ তার কাছে এই কথার কোনো প্রমাণ নেই যে শিবাই এই কাজ করেছে, আর তার কাছে ভিকটিম নিধিরও কোনো স্টেটমেন্ট নেই। এছাড়া গত কয়েক ঘন্টা ধরে শিবা পুলিশ কাস্টাডিতে থাকলেও সে স্বীকার করেনি যে সে এই যৌন নিপীড়ন করেছে। এরপর শিবা জজকে বলে, মাননীয় আদালত, আমাকে কোনো প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে, আর ভিকটিম নিধিও এমন কিছুই বলেনি যা প্রমাণ করে যে আমি ভুল কিছু করেছি। আমাকে শুধুই ফাঁসানো হচ্ছে। বিচারক যখন লয়ারকে জিজ্ঞাসা করেন, যখন আপনার কাছে এই ছেলের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তখন আপনি ভিকটিম নিধির কাছ থেকে এই বিষয়টি নিশ্চিত করার কোনো চেষ্টা করলেন না কেন যে এই ছেলেই তার সাথে খারাপ আচরণ করেছে কিনা? লয়ার জবাব দেয়, আসলে নিধি এখন কথা বলার মতো অবস্থায় নেই, এই কারণে আমরা তার সাথে কথা বলতে পারিনি। তবে যখন নিধি স্বাভাবিক অবস্থায় আসবে আমরা তখন তার কাছ থেকে পুরো সত্যটা জানবো। এটা শুনে জাজ বলেন, তাহলে এখন আমাদের নিধি স্টেটমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। এর জন্য কোর্ট 1 সপ্তাহের সময় দেয়। এরপরেই এই কেসের পরবর্তী প্রসিডিং শুরু হয়। এরপর পূজা তার বন্ধুর কাছ থেকে জানতে পারে কোন হাসপাতালে নিধিকে রাখা হয়েছে। সে সিদ্ধান্ত নেয় যে নিধির সাথে দেখা করতে হবে এবং তার কাছ থেকে সত্যটা জানতে হবে। সে হাসপাতালে যায় এবং নিধির সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু হাসপাতালের স্টাফ এবং পুলিশ তাকে নিধির কাছে যেতে দেয় না। পূজা বুঝতে পারে এই কেসে অনেক গভীর কিছু লুকিয়ে আছে এবং শিবাকে ফাঁসানোর জন্য একটি বড় ষড়যন্ত্র চলছে। সে সিদ্ধান্ত নেয় যে তাকে এই কেসের সত্যতা উদ্ঘাটন করতে হবে এবং শিবার পক্ষে লড়াই করতে হবে। পূজা তার বন্ধুর মাধ্যমে আরও জানতে পারে যে নিধির মেডিকেল রিপোর্ট করা হয়েছে, তাই সে তার এক বন্ধুর মাধ্যমে নিধির মেডিকেল রিপোর্ট সংগ্রহ করে এবং তাতে লেখা দেখে যে নিধি একাধিক ব্যক্তির দ্বারা রেপের শিকার হয়েছে। তাই এটি একটি গ্যাং রেপের ঘটনা। কিন্তু প্রশ্ন হলো, যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে তাহলে শুধু শিবাকেই কেন গ্রেপ্তার করা হয়েছে? বাকি অপরাধীরা কোথায়? পূজা এই রিপোর্টটি শিবার কাছে পৌঁছে দেয়। শিবা রিপোর্টটি পড়ে এবং বুঝতে পারে যে নিধির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তার সাথে পশুর মতো আচরণ করা হয়েছে। কোর্টে এবার নিধির চিকিৎসক ডাক্তারকেও ডাকা হয়। তবে ডাক্তারকে ডাকার আগে নিধির ড্রাইভারকে কোর্টে হাজির করা হয়, যিনি সেই রাতেই শিবাকে নিধির পাশে দেখেছিলেন বলে দাবি করেছিলেন। ড্রাইভার জাজকে বলে, আমি নিধি ম্যামকে খুঁজতে বেরিয়েছিলাম এবং যখন আমি তার কাছে পৌঁছাই তখন আমি দেখি যে শিবা তার সাথে জোরপূর্বক খারাপ আচরণ করার চেষ্টা করছে। শিবা তখন ড্রাইভারকে জিজ্ঞাসা করে, আমার যতদূর মনে আছে আপনি যখনই নিধিকে কলেজ থেকে নিতে আসতেন তখন আপনি সবসময় চশমা পরতেন, তাহলে আজ আপনি চশমা পরেননি কেন? ড্রাইভার জবাব দেয়, আমার চশমা ভেঙে গেছে। শিবা তখন ড্রাইভারকে জোর করে পুরো ঘটনা বলতে বলে। ড্রাইভার বলতে শুরু করে,
আসলে এই ঘটনার 1 সপ্তাহ আগে তার চশমাটি ভেঙে গিয়েছিল। কয়েকদিন আগে অন্য একটি মেয়ে গ্যাং রেপের শিকার হয়। তখন হোম মিনিস্টার বলেছিলেন যে এতে মেয়েটারই দোষ ছিল, কারণ সে ছোট পোশাক পরেছিল। এই মন্তব্য নিয়ে নিধির বন্ধুরা নিধিকে জেরা করতে থাকে। তারা নিধিকে বলে একজন বাবা হয়ে সে কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারে। তাদের এই কথা শুনে আশেপাশে থাকা কয়েকজন ছেলে তাদের সাথে তর্ক করতে থাকে যে হোম মিনিস্টার যা বলেছে ঠিকই বলেছে, ছোট পোশাক পরলে ছেলেদের সমস্যা হয়, তাই মেয়েদের এই ধরনের পোশাক পরা উচিত নয়। এই নিয়ে মেয়েদের সাথে সেই ছেলেদের হাতাহাতি শুরু হলে আমি থামাতে যাই, আর এই কারণেই সেই দিন আমার চশমাটা ভেঙে যায়। নিধির বাবা যখন এই বিষয়ে জানতে পারে তখন সে রেগে যায়। সে তার ক্ষমতার অপব্যবহার করে সেই ছেলেদের গ্রেফতার করে। কয়েকদিন ধরে জেলে জামাই আদর করে পুলিশ তাদের ছেড়ে দেয়। এই ঘটনায় ছেলেরা নিধির ওপর ভীষণ ক্ষেপে যায়। এরপর আমাদের আবার কোর্টে নিয়ে আসা হয়। শিবা বলে, তাহলে আপনি চশমা ছাড়াই কিভাবে নিশ্চিত হলেন যে ওই রাতে আমি নিধিকে রেপ করেছিলাম? আপনি তো আমাকে সামনাসামনি দেখেননি। এর কোনো জবাব ড্রাইভার দিতে পারে না। এরপর লয়ার সেই ডাক্তারকে ডাকে যিনি নিধির চিকিৎসা করছেন। ডাক্তার জজের সামনে মেডিকেল রিপোর্ট দিতে গিয়ে বলেন যে তাদের মেডিকেল রিপোর্ট অনুযায়ী শিবাই এই খারাপ কাজটি করেছে, কারণ নিধির শরীরে পাওয়া ডিএনএ শিবার ডিএনএর সাথে মিলে গেছে। আর নিধির শরীরে যেভাবে অনেক আঘাতের চিহ্ন আছে তা এটাও প্রমাণ করে যে শিবা সেদিন মদ পান করেছিল এবং নেশাগ্রস্ত অবস্থায় সেই কাজটি করেছিল। এই কারণে সম্ভবত শিবা এই ঘটনাগুলো মনে করতে পারছে না। শিবা জজের সামনে দ্বিতীয় মেডিকেল রিপোর্টটি দেখিয়ে বলে, মাননীয় আদালত, এই মেডিকেল রিপোর্টটি একই হাসপাতালের এবং একই দিনের। এই রিপোর্টটি অনুযায়ী নিধির সাথে অনেক ছেলেই খারাপ আচরণ করেছে এবং নিধির শরীরে বিভিন্ন ছেলের ডিএনএ পাওয়া গেছে, কিন্তু সেই ডিএনএ গুলোর মধ্যে আমার একটি ডিএনএও নেই। এমনকি আমার থেকে ডিএনএ নেওয়াও হয়নি। আর যখন আমার থেকে ডিএনএ নেওয়াই হয়নি তখন ডাক্তার কিভাবে জানেন যে নিধির শরীরে আমার ডিএনএ পাওয়া গেছে? শিবা বলে, আসলে ডাক্তার যে মেডিকেল রিপোর্ট দিয়েছেন তা জাল, এবং সেই জাল রিপোর্ট আমার ডিএনএর সাথে যুক্ত করা হয়েছে। সেই রাতে যখন আমাকে মারধর করে অবচেতন করা হয়েছিল তখন আমার অচেতন অবস্থায় আমার শরীর থেকে ডিএনএ নমুনা নেওয়া হয়েছিল। সেই নমুনা দিয়ে একটি রিপোর্ট তৈরি করা হয় এবং পরে বলা হয় যে নিধির শরীরে আমার ডিএনএ পাওয়া গেছে। এখন জাজ শিবাকে জিজ্ঞাসা করেন, যদি এটা সত্য হয় তাহলে আসল মেডিকেল রিপোর্টটি কোথায়? শিবা তখন পূজার দেয়া মেডিকেল রিপোর্টটি জাজের হাতে তুলে দেয়। সেই রিপোর্টটিতে স্পষ্ট লেখা ছিল যে 3 জন ছেলে নিধিকে রেপ করেছে এবং সেই 3 জন ছেলে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তার ড্রাগসও নিয়েছিল। কিন্তু শিবার রক্ত পরীক্ষা করে জানা যায় যে সে গত কয়েক সপ্তাহ ধরে মদ পান করেনি, এমনকি কোনো ড্রাগসও নেয়নি। অর্থাৎ শিবা সেই 3 জন ছেলের মধ্যে একজন নয়। জাজও এই সমস্ত গজামিল লক্ষ্য করে, তাই তিনি প্রশ্ন করেন, তাহলে সেই 3 আসল কালপ্রিট কোথায়? আর ডক্টরই বা কেন এই ভুয়া রিপোর্ট বানালো? এই সকল প্রশ্নের উত্তর পাওয়ার জন্য শিবা হোম মিনিস্টারকে তলব করেন। শিবা হোম মিনিস্টার রাঘবকে প্রশ্ন শুরু করে। এই সময় আমরা দেখি যে শিবা তার হাত বারবার রাঘবের হাতের কাছে নিয়ে যায়, আর রাঘব তার হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এই সময় শিবা বলে যে, রাঘবজি, আমি একটি ভিন্ন জাতের অন্তর্গত, আর এই কারণেই কি আপনি আমাকে স্পর্শ করতেও পছন্দ করেন না? এটি প্রমাণ করেন যে আপনি আপনার জাত নিয়ে খুব গর্বিত এবং অন্য জাতকে তুচ্ছ মনে করেন। মাননীয় আদালত, আসলে এই মামলাটি যৌন নিপীড়নের পাশাপাশি জাতভিত্তিক বৈষম্যেরও বিষয়। এরপর আমাদের আসল ঘটনা দেখানো হয়। যখন হোম মিনিস্টার জানতে পারেন যে তার মেয়েকে রেপ করা হয়েছে, তিনি পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। তিনি জানতে পারেন যে এই খারাপ কাজটি সেই 3 জন ছেলে করেছে যাদের হোম মিনিস্টার তার মেয়ের সাথে ঝগড়া করার জন্য আগে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়েছিলেন এবং তাদের থানায় ব্যাপক মারধর করিয়েছিল। সেই মারধরের প্রতিশোধ নেওয়ার জন্য তারা নিধিকে রেপ করে। হোম মিনিস্টার আরও জানতে পারেন যে সেই 3 জন ছেলে তারই জাতের অন্তর্গত। এদিকে নির্বাচনও ঘনিয়ে এসেছে, তাই হোম মিনিস্টার চাননি তার নিজের জাতের কাউকে শাস্তি দেওয়ার মাধ্যমে তিনি নিজের জাতের মানুষের রাগের শিকার হন, কারণ তিনি যদি তা করতেন তাহলে তিনি তার নিজের জাত থেকে ভোট পেতেন না। মিনিস্টার সে ছেলেদের নিজ হাতে নিজ পদ্ধতিতে শাস্তি দেবেন, কিন্তু এই মামলায় তো এখন বিরাট ঘটনায় পরিণত হয়েছে, তাই কাউকে না কাউকে তো অপরাধী সাজাতেই হবে। এই জন্য তিনি শিবাকে বেছে নেন। আসলে সেই রাতে শিবা দেরিতে পার্টিতে এসেছিল। যখন সে নিধিকে বনের পাশে দেখে, নিধির শরীরে কোনো কাপড় ছিল না, তাই তখন নিধিকে সাহায্য করতে শিবা তার শার্ট খুলে নিধিকে দেয় এবং এই কারণেই শিবা নদীর পাশে কাপড় ছাড়া অবস্থায় বসেছিল। এছাড়া যখন পুলিশ সেখানে পৌঁছায়, নিধি তখন কোনো কিছু বলার অবস্থায় ছিল না, ফলে সে পুলিশকে সত্য বলতে পারেনি যে শিবা এই কাজটি করেছিল নাকি অন্য কেউ। পুলিশ ভেবেছিল যে শিবাই এই কাজটি করেছে। এই ভুল ধারণার কারণে শিবাকে গ্রেপ্তার করা হয়। এরপর নিধি হাসপাতালে পৌঁছানোর পর কয়েকদিনের জন্য অচেতন হয়ে যায়, যার কারণে সত্য তখনও প্রকাশ পায়নি যে সেই 3 জন ছেলে নিধিকে রেপ করেছিল, শিবা নয়। কিন্তু এসব কিছু যে সত্য তার প্রমাণ কোথায়? এই জন্য শিবা আদালতের সামনে নিধির একটি ডিভাইস উপস্থাপন করে,
যা পূজা রানার রিপোর্টে পাওয়া গেছিল। নিধি এই ডিভাইসটি সবসময় ব্যবহার করত। এটা দিয়ে সে কলেজের লেকচার রেকর্ড করত এবং বাড়িতে দেখত। সেই রাতে যা কিছু ঘটেছিল তা নিধির এই ডিভাইসে রেকর্ড হয়ে গিয়েছিল। শিবা আদালতের সামনে এটি দেখায় এবং সত্য প্রকাশ পায় যে শিবা কোনো ভুল করেনি। এই সময় আদালতে সবাই জানতে পারে যে নিধি হাসপাতালে মারা গেছে। ডাক্তার তার জালিয়াতি প্রকাশিত হওয়ার পর আদালতের সামনে পুরো সত্য বলতে শুরু করে। সে বলে যে আমি আগে আসল মেডিকেল রিপোর্ট তৈরি করেছিলাম এবং জানতাম যে শিবা কোনো ভুল করেনি, কিন্তু হোম মিনিস্টার আমাকে হুমকি দিয়ে জাল রিপোর্ট তৈরি করতে বলেছিলেন এবং আমাকে শিবা ডিএনএ দিয়েছিলেন, যার সাহায্যে আমি এই জাল রিপোর্টটি তৈরি করেছিলাম। আর সেই ডিএনএ পুলিশ অফিসাররা হোম মিনিস্টারের কাছ থেকে এনেছিল, অর্থাৎ পুলিশ অফিসাররাও এই ষড়যন্ত্রে জড়িত ছিল। কিন্তু বন্ধুরা, আসল টুইস্টটা তখনই আসে যখন ডাক্তার আরও বলেন নিধি আসলে মারা যায়নি, বরং তাকে জোর করে মেরে ফেলা হয়েছে। আর এই হত্যার পেছনে রাঘব অর্থাৎ তার বাবাই দায়ী, কারণ একদিন না একদিন নিধি তো সুস্থ হয়ে উঠত যখন সে জানতে পারত যে শিবাকে এই মামলায় ফাঁসানো হয়েছে এবং আসল অপরাধীরা শাস্তি পায়নি। তখন সত্য প্রকাশিত হয়ে যেত। এই কারণে হোম মিনিস্টার নিজেই নিধির জীবন নিয়ে নিয়েছে, অর্থাৎ রাজনীতির জন্য নিজের মেয়ের জীবন নিয়েছে। এই ঘটনার মাধ্যমে হোম মিনিস্টার রাঘবের আরও একটি সুবিধা হয়েছিল। তার মেয়ের মৃত্যু এবং যৌন নিপীড়নের ঘটনায় সে মানুষের সহানুভূতি পেয়েছিল, আর এই কারণে তিনি ভোটের জন্য নিজের মেয়ের জীবন নিয়ে নিয়েছেন। আদালত সমস্ত বিষয় পরীক্ষা করে বুঝতে পারে যে মামলাটি আসলে ভুলভাবে প্রচলিত হয়েছে। তাই আদালত সেই 3 জন ছেলেকে গ্রেফতারের নির্দেশ দেয় যারা আসলেই নিধিকে রেপ করেছিল। এরপর এই মামলায় জড়িত পুলিশ অফিসার, ডাক্তার, হোম মিনিস্টার এবং অন্যান্যদের গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে কয়েক বছরের কারাদণ্ড দেয়া হয়। আর এর মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের সিনেমাটি কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম ভিডিও নিয়মিত আরও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।